কি ব্যাপার, কথা কানে যায় না? প্রাপ্তি চোখ মুখ কুঁচকে দাঁড়ালো। প্রাপ্তির ওড়নার একটা কোণা হাত বাড়িয়ে মুঠো করে ধরলো। জিহার ডগা দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল। চোখ মুখ কুঁচকে কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়ার পর মুহূর্তেই প্রাপ্তির জিহ্বায় কামড় দিয়ে ধরলো। মনে মনে বলল, হায় আল্লাহ, এটা কি করলাম! জল্লাদ বেটা যদি এখন আমারে আবার সেই শাসানি দিবে আবার। আমি তো সালাম দিতে গিয়ে নেয়ার জবাব দিয়ে ফেলেছি। প্রাপ্তি এখনো চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। ফারিস প্রাপ্তির সালাম দেওয়ার স্টাইল দেখে হা হয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁট কামড়ে ধরে ফারিস প্রাপ্তির দিকে তাকালো। তুই কি আমার সাথে মশকরা করলি? ফারিসের প্রশ্নে প্রাপ্তির বুক ধক করে উঠল। প্রাপ্তি চোখ খুলে এক পলক আর চোখে চাইল ফারিসের দিকে, আবার চোখ নামিয়ে নিল। তুই সালাম দিলি না নিলি? আহ আসলে ভুলে বলে ফেলেছি ভাইয়া। ফজিল একটা। প্রাপ্তির চোখ মুখ খিচে আবার সালাম দিল। আসসালামু আলাইকুম। প্রাপ্তি সালাম দিয়ে সেখান থেকে ভো দৌড় লাগালো, আর উত্তরের জন্য দাঁড়ালো না। ফারিস ভ্রু কুঁচকে এতক্ষণ প্রাপ্তির সব কাণ্ড কারখানা দেখছিল। প্রাপ্তি যে এভাবে দৌড়ে চলে যাবে ফারিস সেটা বুঝতে পারেনি। ফারিস তার ঘাড়ের দুই সাইডে হাত বুলিয়ে মাথা চুলকে নিল। রাবেশ। পুরনো অন্ধকার গোডাউনের এক রুমে শিকলে বাঁধা অবস্থায় ক্লান্ত ভঙ্গিতে পড়ে আছে মধ্যবয়স্ক এক পুরুষ। কেউ একজন এসে সেই রুমের দরজাটা ঠাস করে খুলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর অন্য এক যুবক দামি শু পরে ঠক ঠক শব্দ করে প্রবেশ করলো সেই কক্ষে। মনির নামের লোকটি এসে শিকলে বাঁধা লোকটার চোখ থেকে কালো কাপড়টা খুলে নিল। ফারিস গিয়ে তার বরাদ্দকৃত চেয়ারটা টেনে বসে পড়ল শিকল বাঁধা লোকটার সামনে। ফারিসকে দেখেই লোকটা চমকে উঠল। মনে হচ্ছে যেন লোকটা তার জমের সাক্ষাৎ পেয়েছে। আমাকে ছেড়ে দিন স্যার, আমার কোনো দোষ নেই। আমরা তো কেবল পেটের দায়ে এসব করি। আমাদের মাথার উপর তো অন্য কেউ কলকাঠি নাড়ায়। আমাকে ছেড়ে দিন স্যার। ফারিস লোকটার কথায় লোকটার দিকে হিংস্র হায়নার ন্যায় তাকালো। তারপর নিজের চুলগুলো এক হাতে ব্রাশ করার মতো পেছনে ঠেলে ঘাড়ের দুই পাশের ডোলে পুনরায় দৃষ্টি নিক্ষেপ করলো শিকলে বাঁধা লোকটার দিকে। ফ্ল্যাশব্যাক। ফারিস দেশে আসার দিন একদল গুন্ডা মোশাররফ দেওয়ান, মাহতাব দেওয়ান আর ফারিসের উপর আক্রমণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তিনজনকেই পৃথিবী থেকে সরিয়ে দেয়া। সেই দিনই ফারিস এদের ইচ্ছে মতো ধোলাই করলেও সে বুঝতে পেরেছিল এদের পেছনে মাস্টার মাইন্ড হিসেবে অন্য কেউ আছে। সেই দিন গুন্ডাদের ইচ্ছামতো ধোলাই করার পর সবাই পালিয়ে গেলেও ফারিস গুন্ডাদের লিডার যে ছিল তাকে নিজের লোক দিয়ে গোডাউনে এনে আটকে রেখেছিল। 2 দিন যাবৎ ওই গোডাউনে আলতাফ নামের গুন্ডাদের লিডারকে এভাবে আটকে রাখা হয়েছে। অনেক টর্চারও করা হয়েছে। অবশেষে কিছুক্ষণ আগে স্বীকার করেছে এসবের পেছনে যে আছে তার নাম। সে বলবে মনির ফারিসের আন্ডারে কাজ করে। আলতাফের স্বীকার করার কথা সে ফারিসের জানালে ফারিস দ্রুত এখানে চলে আসে। বর্তমান। ফারিস কপাল চুলকে জানতে চাইল, আচ্ছা বল তাহলে তোর সেই বাপের নাম। আমিও দেখতে চাই কার এত বড় সাহস যে আজমির দেওয়ান ফারিসের ফ্যামিলির মানুষদের উপর আঘাত আনতে চায়। বলছি স্যার। দ্রুত বল। মুরসালিন শিকদার। স্যার 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 সত্যি বলছি, মুরসালিন শিকদার আমাদের টাকা দিয়েছিল আপনাদের সরিয়ে দিতে, আর আমরা পেটের দায়ে লোভে পড়ে এই কাজ করতে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন স্যার। ফারিসের কানে আলতাফের করা কোনো প্রলাপ বাক্যই প্রবেশ করছে না। শুধু তার কানে বারবার বাজছে মুরসালিন শিকদারের নামটি। ফারিসের রাগে হাত শক্ত করে নিয়েছে। হাতের রগগুলো ফুলে উঠেছে স্পষ্ট, সব বোঝা যাচ্ছে। ফারিস চল শক্ত করে উচ্চারণ করলো। বাস্টার্ড, তোর এখনো স্বাদ মেটেনি? আমার ফুপির জীবনটা ধ্বংস করে তাকে চিরতরে আমাদের কাছে থেকে কেড়ে নিয়েও তোর মন ভরেনি? এখন আবার আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছিস। তোকে অনেক ছাড় দিয়েছি, আর দেব না। এবার তোকে জমের বাড়ি ঘুরিয়ে এনেই শান্ত হব আমি। ফারিসের হিংস্র ভয়ঙ্কর কথা বলার ধরন রুমে উপস্থিত সবাই কেঁপে উঠল। ফারিস উঠে আলতাফের সামনে গিয়ে দাঁড়ালো। ফারিস তার হিংস্র থাবায় আলতাফের মাথার সামনের চুলগুলো শক্ত মুঠোয় করে নিয়ে নিল। ফারিস আলতাফের দিকে শক্ত করে তাকালো। তারপর চল শক্ত করে বলল, পেটের দায়ে মানুষ হাত পা না থাকলেও মান সম্মানের সহিত বাঁচতে অনেক কর্ম করে। কেবল তোদের মতো কিছু নরপিচাসাই পেটের দোহাই দিয়ে মানুষ খুন করতে নামে। কত মানুষকে হত্যা করে তাদের পরিবারকে নিঃস্ব করে দিস, কত মানুষকে পঙ্গু করিস, সেই হিসেব কি রাখিস তোরা? রাখলে আর এমন পেটের দোহাই দিতি না।
ফারিস আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে দ্রুত রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। গাড়িতে উঠেই দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল, কারণ আর কিছুক্ষণ সেখানে থাকলে সে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতো। কার এত বড় সাহস তা জানতেই ফারিস চুপি চুপি তথ্য বের করতে এসব করেছিল। ফ্যামিলির কারো এসব সম্পর্কে কোনো ধারণা নেই। বিকেলে প্রকৃতি জাগতিক সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। বিকেলবেলা চারপাশের পরিবেশটা আলো, বাতাস, মানুষের অনুভূতির এক মিশ্র চিত্র। বিকেলে দিনের সবচেয়ে শান্ত আর মনোরম সময়। সূর্যের আলো যখন মৃদু হালকা সোনালি রঙে চারপাশ ভরে দেয়, তখন মানুষের মনে অনেক পুরনো স্মৃতি স্বর্ণালী সময় এসে দোলা দেয়। বিকেলের শেষ সময় পাখিরা বাসায় ফেরার প্রস্তুতি নেয়। গাছের পাতায় নরম বাতাস আমাদের মনও দোল খায়। কৃষকেরা বিকেলে গ্রামের মাঠ থেকে গরু ছাগল ফিরিয়ে নিয়ে আসে। শহরের মানুষ অফিস থেকে ঘরে ফেরার তাড়ায় থাকে। বিকেলে শিশুরা খেলার মাঠে যায়। বাতাসে হাসি শব্দ ভেসে বেড়ায়। এক মুক্ত পরিবেশে বাঁচার স্বাদ জাগায় সবার হৃদয়ে। বিকেলে যখন আকাশের সূর্য পশ্চিমে ঢলে পড়ে, তখন সেই দৃশ্য আমরা মন ভরে উপভোগ করি। বিকেলের আকাশটা কখনো লালচে, কখনো কমলা রঙে রেঙে ওঠে। তখন মনে হয় মৃদু হলদে আলোয় নদীর পানি ঝলমল করে। সেই টলমল জলে তাকিয়ে অনেকে তার দুঃখ ভোলার চেষ্টা করে। কেউ কেউ তার আনন্দের মুহূর্তকেও মনে করে শান্তি সুখ অনুভব করে। বিকেলে বাসার সামনে বাগানে বসে আছে ইব্রাহিম দেওয়ান আর রওশন আরা। রওশন আরাকে ইব্রাহিম দেওয়ানের অসুস্থতার কথা আজকেই জানানো হয়েছে। সে অনেক ভেঙে পড়েছে। জীবনসঙ্গী আমাদের জীবনে এমন একজন মানুষ যিনি শুধু আমাদের পাশেই থাকে না, আমাদের জীবনের অংশ হয়ে যান। জীবনসঙ্গী সুখে দুঃখে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। তিনি আমাদের মনোভাব বোঝেন, মন খারাপের সময় সাহস দেন, খুশির সময় আনন্দ উপভোগ করেন। সময়ের সঙ্গে সঙ্গে অনেক সিদ্ধান্ত, স্বপ্ন ও পরিকল্পনা একে অপরকে ঘিরেই গড়ে ওঠে। ফলে জীবনের প্রতিটি ভাবনা ও অনুভূতিতে সঙ্গীর ছায়া থাকে। একসাথে খাওয়া, কথা বলা, কাজে ভাগাভাগি, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই জীবনসঙ্গীর অপরিহার্য হয়ে ওঠে। জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় জীবনসঙ্গী উৎসাহ ও ভালোবাসায় আমাদের এগিয়ে যেতে শক্তি দেয়। সময়ের সঙ্গে সম্পর্ক শুধু ভালোবাসা নয়, এক ধরনের আত্মার মিলনের পরিণত হয়, যেখানে একজন ছাড়া অন্যজনের জীবন অসম্পূর্ণ মনে হয়। ভালোবাসার মানুষটির সুস্থতা কামনা প্রতিটি নরনারীর প্রার্থনা। সেই জীবনসঙ্গী যদি অসুস্থতায় ভোগে, তাহলে কষ্ট পাওয়া, মন খারাপ লাগা স্বাভাবিক। বাগানে সবাই এসে উপস্থিত হলো। সবাই ইব্রাহিম দেওয়ানের অসুস্থতা নিয়ে কথা বলে রওশন আরাকে সাহস দিলেন। এই সময়টাই ইব্রাহিম দেওয়ানের জন্য রওশন আরা সবচেয়ে ভরসার স্থল। তাকে তো এভাবে ভেঙে পড়লে চলবে না। গ্রিন লাইফ হসপিটালে ইব্রাহিম দেওয়ানকে অ্যাডমিট করা হয়েছে। এটি ঢাকার একটি নামকরা প্রাইভেট হসপিটাল। হসপিটালের ভর্তি করা হলেও ইব্রাহিম দেওয়ানের চিকিৎসা ফারিসি। ইব্রাহিমের হার্টের সব পরীক্ষা নিরীক্ষা করা শেষ হয়েছে। কাল ইব্রাহিম দেওয়ানের হার্টের অপারেশন করা হবে। সবাই ভয় নিয়ে আল্লাহ আল্লাহ করে ইব্রাহিম দেওয়ান এর চিকিৎসার তোড়জোড় করল। একটু ভয় আশঙ্কা থাকলেও সবাই আল্লাহর উপর ভরসা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে। ফারিসের উপর তাদের ভরসা আছে। সে তার সাধ্যমতো বেস্ট চিকিৎসা দিবে তার দাদা ভাইকে। তবুও সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। তার ইশারা ছাড়া ধরনীতে একটা গাছের পাতাও নড়ে না। তিনি যদি সহায় হন, তাহলে এই মুশকিল আসান হয়। হার্টে রিং বসানোর অপারেশন, যাকে সাধারণত এনজিওপ্লাস্টি বা স্ট্যান্ট বসানো বলা হয়, হার্টে রিং বসানোর সময় দিক থেকে তুলনামূলক ছোট কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটি সার্জিক্যাল প্রক্রিয়া। মূল প্রক্রিয়ায় স্ট্যান্ট বসানোর প্রায় 30 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় লাগে। প্রস্তুতি ও পর্যবেক্ষণ সহ মোট প্রায় 3 থেকে 4 বা 5 ঘন্টা সময় লাগে। ফারিস 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলো। ফারিসকে মুখে মাস্ক খুলতে খুলতে সামনে এগোতে দেখে ফ্যামিলির সবাই এগিয়ে এলো। মোশাররফ দেওয়ান প্রশ্ন করলো, বাবা ঠিক আছে তো? সবাই উৎসুক দৃষ্টিতে ফারিসের দিকে চেয়ে আছে। ফারিস সবার মুখের দিকে তাকালো। বুঝতে পারলো সবাই অতিরিক্ত টেনশনে আছে। ফারিস একটা হাত মুঠো করে নিজের মুখের সামনে ধরে হালকা কেশে গলা ঝেড়ে নিল। Don't worry, his heart angioplasty has been successfully completed. He will now be kept under observation for 2 to 3 hours during his recovery. ফারিসের কথা শুনে সবাই স্বস্তি পেল। প্রাপ্তি আর মোনালিসা তার দাদুর পাশে বসে আছে। রওশন আরা চিন্তায় ভেঙে পড়েছিলেন। এখন ফারিসের কথা সে কিছুটা চিন্তামুক্ত হলো। দেখতে দেখতে কেটে গিয়েছে 10 দিন।
ইব্রাহিম দেওয়ান এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ইব্রাহিমের সুস্থতায় পরিবারের প্রাণ ফিরে এলো। এখন মোটামুটি সুস্থ হওয়ায় ইব্রাহিম দেওয়ান গ্রামে ফিরে যেতে চাইলেন, কিন্তু কেউ তাকে যেতে দিলেন না। মাহতাব আর পারভিন 3 দিন হলো কিশোরগঞ্জে চলে গিয়েছে। পুরো বাড়ি ফাঁকা রেখে এসেছে। তাদের তো ফিরতেই হতো। প্রাপ্তির কোচিং মিস যাচ্ছে। পড়া হয়তো এতদিনে অনেক এগিয়ে গিয়েছে। মাহতাব আর পারভিন প্রাপ্তিকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রওশনারা আর ইব্রাহিম দেওয়ানের জন্য নিয়ে যেতে পারেনি। তার কথা হলো সবাই গ্রামে চলে যাবে, নয়তো প্রাপ্তি তাদের সাথে থাকবে। প্রাপ্তিকে ছাড়া কখনো তাদের মন টেকে না। ইব্রাহিম দেওয়ানের এই অবস্থা, তারা শহরে হসপিটালের কাছাকাছি থাকাই ভালো। তাই প্রাপ্তিকেও এখানে থেকে যেতে হয়েছে। ফারিস ঢাকা মেডিকেল হসপিটালে জয়েন করেছে। সকাল 9টা নাগাদ সে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। মোনালিসা ইডেন মহিলা কলেজে পড়ে। সে সকালে ক্লাস করতে বেরিয়ে গিয়েছে। মোশাররফ দেওয়ান তার অফিসের কাজে বেরিয়ে গিয়েছে। বাইশা দরকারি কাজে বাইরে গিয়েছে। পুরো বাসায় মাত্র 3 জন, ইব্রাহিম দেওয়ান, রওশনারা আর প্রাপ্তি। ইব্রাহিম আর রওশনারা নিজেদের রুমে রেস্ট করছে। প্রাপ্তি তাদের আর অযথা বিরক্ত করেনি। প্রাপ্তি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। ডাইনিং রুমের চারদিকে চোখ বুলিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। প্রাপ্তি বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে চাইল। খুশিতে তার মুখ চমক দিচ্ছে। ইস, কি সুন্দর একটা সাইকেল। প্রাপ্তি দৌড়ে সাইকেলটার কাছে চলে গেল। বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। কি সুন্দর সাইকেলটা। পার্পল কালারের লেডিস সাইকেল বাগানের এক কোণায় রাখা ছিল। প্রাপ্তি পুরো সাইকেলটায় একবার চোখ বুলিয়ে দেখে নিল। খুশিতে তার চোখ চকচক করছে। ইয়ে, কি মজা, আজকে আমি সাইকেল চালাবো চালাবো। বলেই প্রাপ্তি সাইকেলের দুটো হ্যান্ডেলে হাত রেখে সাইকেলটা সোজা করলো। সে মোটামুটি হালকা পাতলা কোনো মতন চালাতে পারে। অনসার বাসায় একটা সাইকেল আছে, প্রাপ্তি সেটা চালিয়ে শিখেছিল অল্প। প্রাপ্তি তার আম্মুর কাছে সাইকেলের বায়না করলেও সে পূরণ করেনি। বলছে পরে ব্যথা পাবে, এসব শিখতে হবে না। তাই আর তার সাইকেল কেনা হয়নি। প্রাপ্তি মনে মনে চিন্তা করলো, এটা মেবি মুনাপুর সাইকেল। আচ্ছা, সাইকেলটা যদি আমি একটু চালাই তাহলে কি আপু রাগ করবে? প্রাপ্তি ভাবুক ভঙ্গিতে গালে হাত রাখলো। আম মনে হয় না। আপু তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে কিছু বলবে না। ইয়ে, কি মজা, আমি আজকে সাইকেল চালাবো। বাড়িতে যেহেতু কেউ নেই তাই প্রাপ্তির মাঝে এত জড়তা আসে না। বাসায় যেহেতু কেউ নেই তাই প্রাপ্তি তার গায়ের ওড়নাটা ভালো করে কোমরে গুজে নিল। বিসমিল্লাহ, আল্লাহ, উঠলাম আমি। প্রাপ্তি সাইকেলে উঠে ধীরে ধীরে বাসায় ঢালাই করা যাতায়াতের পথটায় 2বার চক্কর দিল। তারপর একটু থেমে আবার সাইকেলের প্যাডেল চালিয়ে সামনে এগোতে লাগলো। তখনই ফারিসের আগমন ঘটল। ফারিস বাড়ির গেটটা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রাপ্তির দিকে তার দৃষ্টি পড়ল। ফারিস প্রাপ্তিকে কোমরে ওড়না গুজে সাইকেল চালাতে দেখে হা হয়ে তাকিয়ে রইল। বিস্ময়ে তার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে পড়বে। ফারিস হসপিটাল কিছু গুরুত্বপূর্ণ কাগজ ফাইল বাসায় রেখেই চলে গিয়েছিল। সেগুলো নিতেই পুনরায় তাকে এখানে আসতে হয়েছে। হালকা গোলাপি রঙের সাদা সুতার কাজ করা 3 পিস পরনে প্রাপ্তির। ওড়নাটা বুকের উপর জড়িয়ে কোমরে গোজা। ফর্সা গায়ের রং সূর্যের রশ্মিতে আরো মোহনীয় হয়ে উঠেছে। কালো ঘন হালকা কোঁকড়ানো চুলগুলো হাত খোপা করা। প্রাপ্তির কানের 2 পাশের ছোট ছোট চুলগুলো অল্প বেরিয়ে আছে। সাইকেল চালানোর সময় বাতাসের গতিতে তার চোখ, ঠোঁট, গালের উপর আছড়ে পড়ছে। প্রাপ্তি একটু পরপর সেই চুলগুলো এক হাতে কানের পেছনে গুজে দিচ্ছে। ফারিসের গলায় যেন মরুভূমির খরানের সৃষ্টি হলো। কেমন যেন পিপাসায় গলা, জিভ, মুখ সব শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। অবাধ্য চোখ বারবার প্রাপ্তির দিকেই যাচ্ছে। ফারিসের বুকের ভেতর সূক্ষ্ম যন্ত্রণার সৃষ্টি হয়েছে। কেন এই মেয়ে ফারিসের সামনে এলে তার এমন অদ্ভুত অদ্ভুত অনুভূতি হয়, সে তা বুঝে পায় না। সে তো এই মেয়েটা থেকে সবসময় দূরে থাকতে চেয়েছে, তবে কেন সে এখন আর পারছে না। ফারিসের কাছে পরিবেশটা ভীষণ গরম লাগছে। ফারিস তার গলার দিকে হাত বাড়িয়ে টাইয়ের নটটা ঢিল করে খুলে কাঁধে ঝুলিয়ে রাখলো। কালো শার্টের বুকের উপর 2টি বোতাম খুলে রাখলো। কেমন যেন হাঁসফাঁস লাগছে তার। কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। ফারিস এতক্ষণ প্রাপ্তিকে লক্ষ্য করলেও প্রাপ্তি ফারিসকে দেখেনি। ফারিস প্রাপ্তির দিক থেকে দৃষ্টি সরিয়ে সামনে এগোতে নিলেই প্রাপ্তি সাইকেল ঘুরিয়ে বাঁক নেয়ার সময় ফারিসকে দেখতে পেল। প্রাপ্তি ফারিসকে দেখে ভূত দেখার মতো চিল্লিয়ে উঠল। প্রাপ্তির চিল্লানি শুনে ফারিস চমকে প্রাপ্তির দিকে পুনরায় তাকালো। ফারিসের সাথে প্রাপ্তির চোখাচোখি হতেই ভয়ে, লজ্জায়, জড়তায় প্রাপ্তির চোখ খিচে বন্ধ করে ফেলল। সাইকেল থেকে হাত সরিয়ে নেওয়ায়
অসাবধানে প্রাপ্তি ঠাস করে পড়ে গেল। প্রাপ্তি সাইকেলের নিচে আর সাইকেল প্রাপ্তির উপরে। ব্যথা পেয়ে প্রাপ্তি অস্পষ্ট স্বরে কিছু উচ্চারণ করলো। সাইকেল থেকে পড়ে সে ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু লজ্জায় প্রাপ্তি তার মুখ দিয়ে কিছু বের করতে পারছে না। একে তো তার মাথার কাপড় নেই, তাও ওড়নাটা কোমরে অদ্ভুতভাবে বাঁধা, যদিও বুকে আঁচল আছে তাও আবার এলোমেলো হয়ে গিয়েছে। আর ফারিসকে দেখলে সে এমনিতেই ভয় পায় আর ভীষণ লজ্জাও পায়। তার উপর আজ তাকে ফারিস সাইকেল চালাতে দেখে ফেলেছে। তো ফেলেছে, এখন ফারিসের সামনেই তাকে সাইকেল থেকে ধপাস করে পড়তে হলো। প্রাপ্তি লজ্জা ভয় জড়তায় তার মুখ দিয়ে শব্দ করতে পারছে না। সাইকেলটা এখনো প্রাপ্তির উপরে, আর প্রাপ্তি সেটাকে সরানোর চেষ্টা না করেই চোখ খিচে বন্ধ করে পড়ে আছে। ফারিস প্রাপ্তিকে পড়ে যেতে দেখে ভড়কে গেল। ফারিসের মাথায় কিছু ঢুকছে না, হঠাৎ এভাবে চিৎকার করে পড়ে গেল কিভাবে? আর পড়লো তো পড়লো, না উঠে এভাবে চোখ বুজে শুয়ে আছে কেন? ফারিস বিরক্তিতে চোয়াল শক্ত করে আস্তে করে বলল। কবেরটা ব্যথা পায় না নাকি? ফারিস প্রাপ্তির কাছে কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। প্রাপ্তিকে উঠতে না দেখে ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে গেল। সাইকেলটা অনেক ভারী, এই অবস্থায় প্রাপ্তি নড়তেও পারছিল না, উঠবে কিভাবে? তার উপর জড়তায় লজ্জায় সে সিটিয়ে আছে, মনে মনে আল্লাহকে ডাকছে কেবল। আল্লাহ বাঁচো প্লিজ, ফোনের সামনেই কেন ফেললে আমায়? আমার মান সম্মান সব গেল গো আল্লাহ। ফারিস এক হাত সাইকেল আর এক হাত হ্যান্ডেলে ধরে সেটাকে প্রাপ্তির উপর থেকে তুলে স্ট্যান্ড করলো। প্রাপ্তি তখনও চোখ মুখ খিচে পড়ে আছে। ফারিস প্রাপ্তির কাণ্ড দেখে ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট চেপে পুনরায় প্রাপ্তির মুখে দৃষ্টি বুলালো। ঢং করা হয়ে গেলে এবার ওঠ, এইখানে পড়ে পড়ে আর লাইভ শুটিং দেখাতে হবে না। বলেই ফারিস গটগট পায়ে সেখান থেকে দ্রুত চলে গেল। সে আর প্রাপ্তিকে তোলার প্রয়োজন মনে করলো না। ফারিসের চলে যাওয়ার শব্দ শুনে প্রাপ্তি তৎক্ষণাৎ উঠে বসার চেষ্টা করলো, কিন্তু কোমরে অনেক ব্যথা পেয়েছে। ধীরে ধীরে অনেক কষ্টে সোজা হয়ে বসলো। আজকের মতো অপমানিত সে আর হয়নি। সে কি শুটিং করলো বুঝতে পারছে না। অযথা কেন ফারিস তাকে কথা শোনাবে? সে কি বলেছিল তার উপকার করে তাকে কথা শোনাতে? প্রাপ্তির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। একে তো লজ্জা ভয় জড়তা তাকে জেঁকে ধরেছে, তার উপর ফারিসের কটাক্ষ, সাথে তো শরীরের ব্যথা আছেই। প্রাপ্তি আর সহ্য করতে না পেরে কেঁদেই ফেলেছে। প্রাপ্তি ফোপাতে ফোপাতে বাসার ভিতরে গিয়ে মোনালিসার ঘরে ঢুকে দরজা লক করে কাঁদতে লাগলো। এটাই তার পুরনো অভ্যেস। দুঃখ পেলে সে এভাবেই নিজের কষ্টকে চাপা দেয়। আধা ঘন্টা বা 1 ঘন্টা কেঁদে কেটে লম্বা একটা ঘুম দিয়ে উঠে প্রাপ্তি। তখন তার মনে হয় কষ্টটা কিছুটা কমেছে। এভাবে সে তার দুঃখ নিবারণ করে। সেই দিন ফারিসের সামনে প্রাপ্তি সাইকেল থেকে পড়ে যাওয়ার পর কেটে গিয়েছে আরও 15 দিন। প্রাপ্তি তার দাদা দাদুর সাথে গতকাল কিশোরগঞ্জে চলে এসেছেন। ইব্রাহিম দেওয়ান এখন আগের তুলনায় অনেক ফিট আছেন। একরকম জোর করে বিভিন্ন অজুহাতে তিনি ফারিসদের বাসা থেকে গ্রামের বাড়ি ফিরে এসেছে। প্রাপ্তির কোচিং মিস গিয়েছে অনেক দিন। ভর্তি পরীক্ষার সময়ও ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রাপ্তি তাই আর কোচিং মিস দিবে না ভেবে নিল। আম্মু তোমার ফোনটা দাও তো, আনিশাকে একটা কল করে বলে দিই যেন ও কোচিং এ যাওয়ার সময় আমাকেও নিয়ে যায়। ফোন আমার রুমে রেখে এসেছি তো। তুই গিয়ে একটু খুঁজে নে সোনা। আচ্ছা আম্মু, যাচ্ছি আমি। প্রাপ্তি পারভিনের বেডরুমে ঢুকে এদিক ওদিক সব কিছু নজর বুলিয়ে নিল। না, কোথাও তো ফোনটা দেখছে না। প্রাপ্তি বেডের দিকে এগিয়ে গেল। গিয়ে বালিশের নিচে হাত নিতেই কিছু একটা হাতে বাজলো। প্রাপ্তি বালিশ সরিয়ে ফোন আর একটা ফটো অ্যালবামের বুক দেখতে পেল। প্রাপ্তি উবু হয়ে এক হাতে বাড়িয়ে অ্যালবামটা হাতে নিল। প্রাপ্তি ফটো অ্যালবামের উপরে কাভারে যত্ন সহকারে একটা হাত বুলিয়ে নিল। ফটো অ্যালবামটা উল্টাতেই চোখ পড়ল একটা ছবিতে। ছবিটা অনেক আগের। এখানে সবাইকে বর্তমানের তুলনায় অনেক কম বয়স দেখাচ্ছে। ফ্যামিলি ফটো হওয়ায় এখানে ফ্যামিলির প্রত্যেকেই আছে। প্রাপ্তির চোখ বুলিয়ে যাচ্ছে একে একে সব কয়টা মুখশ্রীতে। সবাইকেই চিনতে পেরেছে সে। ফারিস আর মোনালিসাকে প্রাপ্তি চিনতে না পারলেও আন্দাজ করে নিতে পেরেছে এটা তারাই। ছবিটাতে দেখে মনে হচ্ছে ফারিসের বয়স তখন 13-র কাছাকাছি হবে। ফারিসকে ছবিটায় ভীষণ ইনোসেন্ট আর কিউট দেখতে লাগছে। প্রাপ্তি এক এক করে সবার মুখে দৃষ্টি বুলাতে লাগলো আর নিজেকে খুঁজতে লাগলো। পারভিন আর মাহতাব দেওয়ানকে দেখে নিল। কই, তাদের কাছে তো সে নেই। তাহলে সে কি নেই এই ছবিতে? তার মন খারাপ হতে লাগলো। মুখ ফুলো ফুলো করে আবার ছবিতে সবার মুখের মনোনিবেশ করলো। প্রাপ্তি একটা সুন্দর মুখের দিকে তাকিয়ে হা হয়ে গেল।
হাস্য উজ্জ্বল মুখটা থেকে যেন মুক্ত ঝরছে। প্রাপ্তি তার হাতটা ছুঁয়ে দিল মুখটায়। প্রাপ্তি মুখটার সাথে নিজের চেহারার অনেক মিল খুঁজে পেল। প্রাপ্তি ভাবুক হয়ে কি যেন ভাবতে লাগলো। হুম, মনে হয় মালিহা ফুপু। আমি দাদুকে দেখেছিলাম ওনার ছবি জড়িয়ে ধরে কাঁদতে। প্রাপ্তি বুঝতে পেরেছে এটা মালিহার ছবি, কিন্তু এটা জানতে পারল না যাকে সে ফুপি ভেবেছে সেই তার আসল জন্মদায়িনী মা। প্রাপ্তি ছোটবেলায় অনেকবার তার দাদুকে দেখেছিল এনার ছবি জড়িয়ে ধরে কাঁদতে। এখন অতটা দেখে না। প্রাপ্তি দেখে না তার কারণ রসনারা তাকে দেখাতে চায় না। চুপি চুপি তিনি এখনও একমাত্র মেয়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করেন, কিন্তু তিনি চায় না প্রাপ্তি এসব জেনে কষ্ট পাক। আর যে কালো অধ্যায় তার মেয়ের জীবনে এসেছিল তিনি চান না সেটা প্রাপ্তির জীবনে আসুক। তিনি চান পিতা নামক অমানুষটার ছায়া তার ফুলের মতো নাতনির জীবনে কখনোই না পড়ুক। প্রাপ্তি মালিহার পাশে একটা লোককে ছবিতে দাঁড়িয়ে থাকতে দেখল। লম্বা তেমন নয়, ফর্সা, কিন্তু লোকটার চেহারায় এই পরিবারের কারো সাথেই মিলছে না। প্রাপ্তি কোনোভাবেই বুঝতে পারছে না আসলে লোকটাকে। প্রাপ্তি পুনরায় মালিহার ছবিতে দৃষ্টি বুলাতেই মহিলাটির হাতের তোয়ালে পেঁচিয়ে রাখা একটা ছোট্ট শিশুর ছবিতে দৃষ্টি আটকালো। প্রাপ্তি অনেকক্ষণ যাবৎ ভাবনা চিন্তা করে বোঝার চেষ্টা করলো কে এই বাচ্চাটা। তখনই পারভিন প্রবেশ করলো রুমে। প্রাপ্তিকে সমানেই ডেকে যাচ্ছে তিনি, কিন্তু প্রাপ্তির সেই দিকে কোনো হুঁশ নেই। পারভিন প্রাপ্তিকে ডাকতে ডাকতে প্রাপ্তির কাছে এসে দাঁড়িয়েছিল। দৃষ্টি পড়ল প্রাপ্তির হাতে ধরে রাখা বক্সটির উপর। মুহূর্তেই পারভিনের মুখখানা মলিন হয়ে গেল। মনে হচ্ছে জবিনটুকু তার ধীরে ধীরে পায়ের নিচ থেকে দূরে সরে যাচ্ছে। সে এক ঝটকায় প্রাপ্তির হাত থেকে ফটো অ্যালবামের বুকটা ছিনিয়ে নিল। দ্রুত অ্যালবামটা বন্ধ করে হাতে নিয়ে পেছনের দিকে লুকিয়ে ফেললেন। পারভিন এমন করায় প্রাপ্তি ভড়কে গেল। কি করছিস তুই এখানে? কখন থেকে ডেকে যাচ্ছি তোকে, কোনো সাড়া শব্দ নেই কেন তোর? মা, আমি তো শুধু অ্যালবামটা একটু দেখছিলাম। দেখতে হবে না, যা নিচে যা। কেন আম্মু? আমি বলছি তাই। কিন্তু আমি একটু দেখলে কি হবে আম্মু? এখানে আমি মালিহা ফুপির কোলে একটা বাচ্চা দেখেছি। এটা কে আম্মু? প্রাপ্তির অনবরত প্রশ্নে পারভিনের গলা শুকিয়ে আসছে। সে কোনোভাবেই চায় না প্রাপ্তি এটা জেনে যাক সে তার আসল মানা। সে অনেক ভালোবাসে প্রাপ্তিকে, তাই সে এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। আম্মু বলো না প্লিজ, কোলে বাবুটা কে? ঠাস করে শব্দ হলো। প্রাপ্তির গালে হাত দিয়ে অসহায় ফেস করে টলমলে চোখে তাকিয়ে পারভিনের দিকে। পারভিন প্রাপ্তির মুখটার দিকে তাকিয়ে নিজেও হতবাক হয়ে গেল। কি করে ফেললো সে? প্রাপ্তির অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে পারভিনের নিজেরই বুকের চাপা ব্যথা শুরু হয়ে গেল। পারভিন প্রাপ্তিকে ছোট থেকেই আদরে বড় করেছে, অযথা গায়ে হাত তুলেনি। আজও প্রাপ্তি অবুঝ ছিল, কিন্তু পারভিন তার মাতৃত্বের উৎকণ্ঠায় ভুলে একাজ করে ফেলেছে। প্রাপ্তি টলমলো চোখে দৌড়ে নিজের রুমে চলে গেল। প্রাপ্তি চলে যেতেই পারভিন হু হু করে কেঁদে উঠল। দুপুরের একটু পরে আনিশা আসলো প্রাপ্তিদের বাসায়। এসেই ড্রয়িং রুমে পারভিন দেওয়ানের সাথে দেখা হয়েছে। পারভিন তাকে এখানে আসতে বলেছিল। প্রাপ্তি রাগ করে চলে গেলে পারভিন আনিশাকে কল করে জানিয়েছিল প্রাপ্তির বাড়িতে চলে এসেছে, আর আনিশা যেন কোচিংয়ে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে যায়। আনিশা প্রাপ্তির রুমের সামনে গিয়ে প্রাপ্তিকে ডাকতে লাগলো। কি রে বলত, দরজা লাগিয়ে বসে আছিস কেন? তোর জামাই কি সতীন এনেছে যে ঘরে দরজা লাগিয়ে বিরহ পালন করছিস? প্রাপ্তি আনিশার ডাকে বিস্ময় চমকালো। এটা এইখানে কিভাবে? আমি তো ফোন দেইনি। আরে বটকি, দরজা খোল। প্রাপ্তি রেগে গেল, চিল্লিয়ে বলল। কি বলিস শাকচুনি? আমি ভুকি? হ্যাঁ, দাঁড়া, আজকে তোরে দেখাচ্ছি আমি মজা। প্রাপ্তি দরজা খুলে দিতে আনিশা পালাবে কি, উল্টো হুড়মুড়িয়ে রুমের ভেতরে ঢুকে গেল। আনিশা রুমে ঢুকেই প্রাপ্তিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল, শক্ত করে আটকে নিল নিজের সাথে প্রাপ্তিকে। প্রাপ্তি হুড়মুড়িয়ে হেসে উঠল। ছাড় আমার শাকচুনি, আমার কাতকুতো লাগছে। আনিশা প্রাপ্তির কথা কানেও তুলল না। সে আরো কাতুকুতু বাড়িয়েই যাচ্ছে। শয়তানি ছাড়, নয়তো তোকে রুহান ভাইয়ের বউ বানিয়ে দেবো আমি। আনিশা প্রাপ্তির মুখে রোহানের নাম শুনে তাকে ছেড়ে দিয়ে কটমট করতে করতে তাকালো। কি কইলি তুই? ওই রুহান নাইয়ার বউ হব আমি? জীবনেও না। ওই চশমাওয়ালা ধলা বিলাইয়ের আমি জীবনেও বিয়ে করব না। হ, দেখা যাবে। আঙ্কেল দিলে তোর কি ক্ষমতা আছে করার, দেখবো নে। হুম, দেখিস দেখিস। তখনই পারভিন বেগম সেখানে প্রবেশ করলো। আনিশাকে তিনি ডেকে নিচে নিয়ে নাস্তা করতে বললেন। প্রাপ্তি ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিল।
বের হয়েই দেখলো পারভিন তার খাটের উপর বসে আছে। পারভিন প্রাপ্তিকে দেখে উঠে গিয়ে প্রাপ্তিকে জড়িয়ে ধরলো। লক্ষ্মী আম্মা আমার, আমি তোকে অনেক ভালোবাসি সোনা। আম্মুর উপর রাগ করিস না সোনা। ব্যথা পেয়েছিস বেশি আম্মা? আমাকে মাফ করে দিস সোনা। আম্মু কি বলছো তুমি? ছি, এসব কথা আর কখনো বলবে না আম্মু। তোমার যখন মনে হবে আমি ভুল করেছি তখন অবশ্যই আমার শাস্তি দিবে। পারভিন মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। প্রাপ্তি পারভিনকে শান্ত করলেন। আম্মু আর কেঁদো না প্লিজ, আমিও তোমায় অনেক ভালোবাসি। পারভিন শান্ত হয়ে প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিল। জানি তো মা, তুমি হচ্ছে আমার আম্মা, আর আমি তোমার সন্তান। সন্তানকে তো মা ভালোবাসবেই। পারভিনের গলা ছেড়ে প্রাপ্তিকে উদ্দেশ্য করে বললেন। ছবিতে যে বাবুটার কথা তুই জানতে চেয়েছিলি, পারভিন প্রাপ্তির থুতনিতে হাত রেখে বললেন। সেটা হচ্ছে আমার এই পিচ্ছি আম্মুটা। প্রাপ্তি বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। আমি? পারভিন প্রাপ্তির কপালে চুমু দিয়ে বললেন। হ্যাঁ তুমি। তুমি তখন মাত্র 15 দিনের ছিলে, আর যার কোলে ছিলে সে তোমার মালিয়া ফুপি। তিনি আর বেঁচে নেই, আমাদের ছেড়ে অনেক আগেই চলে গিয়েছেন। কথাটা বলেই পারভিন আঁচলে চোখ মুছলেন আর মনে মনে বললেন। সে তো চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে তার জীবনে সবচেয়ে বড় দামি উপহারটা আমাকে দান করে গিয়েছেন। কেঁদো না আম্মু, এই জন্যই বুঝি দাদু ফুপির ছবি আগলে কাঁদতো। সোনা, ফুপি তোমাকেও অনেক আদর করতো। আচ্ছা চলো, এখন আনিশা নিচে ওয়েট করছে তোমার জন্য। অন্য আরেকদিন তোমার ফুপির গল্প শোনাবো তোমাকে। এখন রেডি হয়ে নিচে চলে আসো। পারভিন নিচে চলে গেলেন। ড্রয়িং রুমে ইব্রাহিম দেওয়ান, মাহতাব দেওয়ান, রসনারা আর আনিশা বসে আছে। প্রাপ্তি বোরকা আর হেজাব পরে নিচে নেমে এলো। আনিশা প্রাপ্তিকে দেখেই উঠে দাঁড়ালো। মাহতাব প্রাপ্তিকে ডাক দিল নিজের কাছে। পকেট থেকে 500 টাকা একটা নোট বের করে প্রাপ্তির হাতে ধরিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে বলল, সাবধানে যাস মা। রওশনারা ইব্রাহিম দাওয়ান প্রাপ্তিকে ডেকে সাবধানে যেতে বলল। প্রাপ্তি আর আনিশার জন্য অবশ্য সিএনজি ভাড়া করা আছে, তবুও সাবধান করে দিল সবাই। কিশোরগঞ্জ সদরে তারা ইউসিসি কোচিংয়ে ক্লাস করতে যাবে। পারভিন সিএনজি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল প্রাপ্তিকে। তিনি বারবার সাবধান করে দিল মেয়েকে। সিএনজি ছেড়ে দিয়েছে। পারভিন বাড়ির ভেতরে চলে এলো। অনেকটা দূরে চলে এসেছিল সিএনজিটা। আনিশা গলা ঝেড়ে নিল। হুম। প্রাপ্তি আনিশার অদ্ভুতভাবে গলা ঝাড়ায় তার দিকে তাকালো। কি হয়েছে? একটু পর পর গলা ঝাড়ছিস কেন? গলায় কি ব্যাং ট্যাং ঢুকেছে নাকি? এক ছি, কি যে কষ। বলেই আনিশা প্রাপ্তির একটা হাত ধরল। দূরে সর, তোর গলায় ব্যাং। দূর, বেটি ব্যাং না, আসলে একটা কথা জিজ্ঞাসা করতাম তোকে। কোন দিন থেকে এত ফর্মালিটি মেনটেন করতে শিখলি তুই, যে এখন কেসে কেসে অ্যাটেনশন নিতে এসেছিস? আরে দোস্ত, শরম দিস না তো। তাহলে ভাবভঙ্গি রেখে বলে ফেল কি বলতে চাস। মানে তুই কি প্রেম করিস? প্রাপ্তি যেন আকাশ থেকে পড়ল। কি বললি? আনিশা মাথা চুলকে মিনমিনিয়ে সুরে আবার বলল। আরে দোস্ত, রাগ করিস না, করলে বল, বলে ফেল। আমি না তোর বেষ্টু, তাই আমাকে তুই বলতেই পারিস। দেবো এক চড়। তুই মনে হয় চিনিস না আমায়। আমি তো কোনো ছেলের সাথে মুখের কথাটুকুও বলি না, সেখানে তুই বলছিস আমি তোর আড়ালে প্রেম করছি। প্রাপ্তির আগে গাল ফুলিয়ে নিল। আনিশা তা দেখে গেল, মাথা চুলকে বলল। আমিও তো তাই ভাবতাম। প্রাপ্তি ফের রাগ উঠে গেল। ভাবতাম মানে কি বলতে চাইছিস তুই? আমি কি তোর ভাবনাকে মিথ্যে করে দিয়েছি? আরে এত হাইপার হচ্ছিস কেন বেটি? আমি তোকে বিশ্বাস করি তো, শুধু জানতে চাইছিলাম। তুই সর বেডি। তুই আমার নামে কি বললি? এখন কান্না করতে মন চাচ্ছে আমার। আনিশা পড়ে গেল মহাবিপদে। আসলে যদি এই গাধি এখন রাস্তার মধ্যে কান্না জোরে, তাহলে সে কিভাবে সামলাবে? প্রাপ্তি যে খুব সফট আর নরম দিলের মানুষ, সেটা সে ভালো করেই জানে। এই মেয়ে যে প্রেমের ধারে কাছেও নেই, এটা সেও ভালো করে জানে। আনিশার তো এতেও সন্দেহ আছে, আসলে এই গাধি প্রেম বুঝে তো? যাই একটু বুদ্ধি, তা পড়াশোনার উপরেই। এক কথায় অসম্ভব ভালো ছাত্রী প্রাপ্তি। আনিশা পড়াশোনায় মিডিয়াম পর্যায়ের স্টুডেন্টদের কাতারে পড়ে। আনিশা প্রাপ্তিকে ভোলাতে বলল। প্রাপ্তি চোখ গোল গোল করে খুব মনোযোগ সহকারে আনিশার কথাগুলো শুনছিল। ছেলের নাম শোনায় বুকটা ধক করে উঠল। সে তো বাইরের কোনো ছেলের সাথে কথা বলে না, তাহলে এটা কে? আনিশা প্রাপ্তির গা ছুঁয়ে নাড়িয়ে দিল। কি রে, চিনিস ছেলেটাকে? না, না তো।
এই ছেলেকে আমি চিনবো কেন? শিওর তুই চিনিস না ওনাকে? একদম শিওর, 100% শিওর। আজকেই নাম শুনলাম। কি? হ্যাঁ, সত্যি। তাহলে তোকে ওনার লোক এসে খুঁজে খুঁজে কেন? আমাকে? হ্যাঁ তোকেই। তুই তো অনেকদিন কোচিংয়ে আসিস না, তাই জানিস না। রিজভি ভাইয়ের লোক প্রায় প্রতিদিন কোচিংয়ে এসে তোর খবর জানার চেষ্টা করেছে। এমনই রিজভি ভাইয়া নিজেও দুবার এসে আমার কাছে পার্সোনালি তোর কথা জানতে চেয়েছে। আমি তখন বলেছিলাম তুই ঢাকায় আছিস ফ্যামিলির সাথে। এমনকি আমার কাছে তোর পার্সোনাল নাম্বার জানতে চেয়েছিল। আমি তখন বলে দিয়েছিলাম তুই ফোন ইউজ করিস না, যেটা তিনি এত সহজে বিশ্বাস করতেও চায়নি। তারপর থেকেই প্রতিদিন রিজভি ভাইয়ের লোক কেউ না কেউ এসে তোর নামে খোঁজ করছে। আমি নিশ্চিত আজও হয়তো আসবে কেউ। আনিশার এসব কথা শুনে প্রাপ্তির গলা শুকিয়ে যেতে লাগলো। কিন্তু কেউ কেন এইভাবে আমার খোঁজ করবে? আমি তো তাদের চিনিও না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। তাই তো তোর সাথে একটু মজা করলাম গাধি। প্রাপ্তি চিন্তায় হাত পা ঘামতে লাগলো। আনিশা, আরে আমার ভীষণ ভয় লাগছে। এবারে কোনো গুন্ডা টুন্ডা না তো? আমার কি কোনো ক্ষতি করবে? আনিশা ভাবুক ভঙ্গিতে বলল, বলতে পারছি না রে, তবে উনি যে এক্কেবারে সাদাসিধা মানুষ নন এই ব্যাপারে আমি নিশ্চিত। কি বলছিস, সত্যি? হুম, দাঁড়া দেখাচ্ছি। বলেই আনিশা নিজের ফোনটা বের করলো। এফবিতে ঢুকে সার্চ অপশনে কিছু একটা লিখে সার্চ করলো। এই তো পেয়ে গেছি। আনিশা একটা ভিডিও অন করে প্রাপ্তির দিকে ধরলো। দেখ দেখ রিজভি ভাইয়া কিভাবে গুন্ডাদের বেধড়ক পিটাচ্ছে। প্রাপ্তি ভ্রু কুঁচকে দেখতে লাগলো আর মনে মনে বলছে, লোকটা এত পাষাণ কেন? প্রাপ্তি রিজভির মুখটা এখনো দেখতে পায়নি। উল্টো দিকে ভিডিও করার কেবল বিশাল পিঠটাই দৃশ্যমান হচ্ছে। মারামারি শেষ হতেই রিজভির মুখটা ঘুরিয়ে তাকালো। আরে, এটাই তো সেই বিশাল হাতিটা তোর পিছু দৌড়াতে গিয়ে যার সাথে আমার কপালের ধোসা লেগেছিল। মুখটা দৃশ্যমান হতেই প্রাপ্তি চমকিত নয়নে তাকালো। আনিশা প্রাপ্তির কথায় চোখ কুঁচকে তাকালো। কি বলছিস? এইটাই সেই লোক যার সাথে তোর ধাক্কা লেগেছিল? এই চুপ কর! কিসের ধাক্কা? কপালে ধোসা লেগেছিল। ধাক্কা লাগলে কি আমি ছেড়ে দিতাম ওটারে? একদম দিতাম ধরে। ওরে আমার সাহসী রে, যার নাম শুনেই ভয় পাচ্ছিস তাকে নাকি আবার মার দিবি? হুম। শোন না, আমি অযথা কাউকে কেন ভয় পাবো? আমার তো শুধু এইটা ভেবে একটু ভয় হচ্ছিল যে কোনো বাজে ছেলে না জানি আবার আমার খোঁজ করছে, সেটা ভেবে। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু এই হাতিটা তোকে আবার কেন খুঁজছে? সেটা তো আমিও ভাবছি। আল্লাহই জানে। বেটা আবার তোর প্রেমে উষ্ঠা খায়নি তো? প্রাপ্তি আনিশার মুখ চেপে ধরলো। না, একদম বাজে কথা বলবি না তো তুই। তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। আমি না বললে কি হবে শুনি? আচ্ছা, আমি না হয় নাই বললাম, কিন্তু আমার সিক্স সেন্স বলছে বলছে তোর হাতি মহাশয় নিশ্চয়ই তোর প্রেমে উষ্ঠা খেয়েছে। আনিশার বাচ্চা, তোরে আমি! আমার হাতি মহাশয় কেন হবে? বুঝো নাকি খুকি? ফিডার খাও। প্রাপ্তি আনিশার কথার ধরনে পুনরায় রেগে গেল। আনিশা, তোর খবর আছে আজকে, বলে দিলাম। আমি আজকে তোদের বাসায় গিয়ে আন্টিকে বলবো দ্রুত যেন তোকে রোহন ভাইয়ার হাতে তুলে দেয়। তুই বেশি পেকে গিয়েছিস। আইসে গো আমার রুহান ভাইয়ের দরদি বোন। ওই চেয়ারম্যানের ধলাবিলাই ভাইস্তারে আমি বিয়ে করব না। মোট কথা তোদের এলাকায় আমি বিয়েই করব না। বলে বাবা লে, সে বিয়ে হলেই দেখা যাবে। শোন, আমি কিন্তু তোর প্রতিবেশী ননদ, আর তুই আমার প্রতিবেশী ভাবি। তো বুঝতেই পারছিস, বিয়ের পর তোর শ্বশুর বাড়ি গিয়ে মাঝে মাঝে দা কুমড়ার ঝগড়াও করে আসবো। ওলে আমার প্রতিবেশী ননদেরে, তোমার প্রতিবেশী ভাইকে বিয়ে করি নাকি তারই কোনো ঠিক নেই। তুমি চিন্তা করে ফেলছো ঝগড়া পর্যন্ত। প্রাপ্তি আর আনিশা একে অপরের সাথে বিভিন্ন খুনসুটি করতে করতে সিএনজিটা এসে কোচিংয়ের সামনে থামলো। প্রাপ্তি আর আনিশা সিএনজি থেকে নামতেই তাদের কেউ একজন আড়াল থেকে চুপি চুপি দেখে নিল। আনিশা আর প্রাপ্তি কোচিংয়ের ভেতরে চলে আসতেই লোকটা তার ফোন থেকে কাউকে কল লাগালো। বিলাসবহুল ভবনের 5 তলায় বসে আছে ফারিস। একটা জরুরি মিটিং করছে সব ডাক্তাররা মিলে। বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে তারা একটি সংস্থা গড়ে তুলেছে।
যেখানে দুস্থ অসহায় গরিবদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ফারিস এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গ্রামে যে গরিবদের চিকিৎসা দেয়া হবে এই সংস্থার উদ্যোগে। ফারিস যেহেতু এই সংস্থার চেয়ারম্যান, তাই প্রথমে ঠিক করা হয়েছে এই বছরের শুরুতেই কার্যক্রম ফারিসদের গ্রাম থেকেই করা হবে। সবাই এতে একমত পোষণ করেছে। ফারিস বাসায় এসে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। বের হয়ে দেখলো বারিশা ফারিসের বেডে বসে আছে, হাতে অনেকগুলো ছবি নিয়ে। ফারিস এসে তার আম্মুর পাশে দাঁড়ালো। আম্মু কিছু বলবে? হ্যাঁ, বলতে তো চাই, কিন্তু তোর শোনার সময় কোথায় আমার কথা? আম্মু কি যে বলো তুমি, তোমার কথা সবার আগে, তারপর বাকি সব কাজ। বলো এখন কি বলবে। এই ছবিগুলো দেখ তো। ফারিস ব্রু কুঁচকে তাকালো তার মায়ের বাড়ি দেয়া ছবিগুলোর দিকে। ফারিস ছবিগুলো হাতে না নিয়েই তার মাকে প্রশ্ন করলো। কিসের ছবি? তোর জন্য মেয়ে দেখেছি, এখন এই ছবিগুলো দেখে বল কাকে তোর পছন্দ হয়। আম্মু প্লিজ এসব বন্ধ করো, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। কেন? তোর কি বিয়ের বয়স হয়নি? 30 বছর বয়সে মানুষ 2-3টা বাচ্চার বাপ হয়ে যায়, আর তুই এখনো বিয়েই করতে চাইছিস না? আমি কি মরার আগে নাতি নাতনির মুখও দেখতে পারবো না, তাদের সাথে খেলতেও পারবো না? বলেই বারিশা নিজের আঁচলে চোখ মুছল। ফারিস তার মায়ের কান্না দেখে কপাল কুঁচকে তাকালো। মা প্লিজ বন্ধ করো তোমার ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি এখন বিয়ে করছি না, যখন সময় হবে তখন আমি নিজেই জানাবো। তোর কাছে তো ড্রামাই মনে হবে। আমি মরে গেলে তখন তোর বিয়ের সময় হবে। বলেই বারিশা চলে গেল। ফারিস বুঝতে পারলো না বারিশা কেন এত রিয়্যাক্ট করছে। এখন তার এসব বিয়ে টিয়ে করার কোনো প্ল্যান নেই। প্রাপ্তি আর আনিশা কোচিং থেকে বের হতেই দেখলো কোচিংয়ের সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। সবার মুখে এক কথা শোনা যাচ্ছে, আজ বোধহয় মহসিন ভাইয়ের হাত থেকে ছেলেটার রক্ষে নেই। মহসিন নামটা শুনেই আনিকা আর প্রাপ্তি চমকালো। ভয়ে কাচুমাচু করতে করতে আনিশার দিকে তাকালো প্রাপ্তি। চিরে, ওই মহসিনে কি সেই হাতিটা? হ্যাঁ, উনি রিজভি ভাইয়ার মুর্শিদ এমপির একমাত্র ছেলে। প্রাপ্তির গলা শুকিয়ে এলো, মনে কু গাইতে লাগলো। প্রাপ্তি হাত কষলে আনিশার হাতটা ধরলো। চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। হ্যাঁ চল। বলে আনিশাও হাঁটা ধরল। প্রাপ্তি আর আনিশা দু কদম এগুতেই ভিড়ের মধ্যে থেকে রিজভির হাতের মার খাওয়া ছেলেটি ছিটকে এসে প্রাপ্তির পায়ের কাছে পড়ল। প্রাপ্তি আর আনিশা ভয়ে চিৎকার করে দু কদম পিছিয়ে গেল। তাদের চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সব লোকজন তাদের দিকে তাকালো। প্রাপ্তি আর আনিশা সবার দৃষ্টি লক্ষ্য করে আরও জমে গেল। প্রাপ্তি ভয়ে মনে মনে চোখ বন্ধ করে আয়তাল কুরসি পড়তে লাগলো। রিজভিও সেই দিকে তাকাতেই জমে গেল। চমকিত নয়নে চোখ বন্ধ করে রাখা মেয়েটার দিকে তাকালো। তখনই পাশ থেকে একটা ছেলে রিজভির কানে কানে কিছু বলতে গেল। রিজভি চক্ষু কিছুটা শীতল হয়ে এলো, শান্ত দৃষ্টিতে চারপাশটা দেখে নিল। তারপর সেই ছেলেটাকে ডেকে আবার যত দ্রুত সম্ভব চারপাশের ভিড় কমিয়ে জায়গা খালি করতে বলল। প্রাপ্তি আর আনিশা তখনও সেখানে জমে দাঁড়িয়ে আছে। চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটিকে প্রাপ্তির চোখ খুলে আবারও একবার দেখে নিল। ছেলেটির শরীরে হিংস্রতায় ভরা আঘাত আর ক্ষত লক্ষ্য করেই প্রাপ্তি পুনরায় চোখ বুজে নিল। ছেলেটির ডান হাতের তর্জনী আঙ্গুল হাত থেকে আলাদা করে ফেলা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটি ছটফট করছে। 5 মিনিটের মধ্যে মানুষের গমগম করা জায়গাটা একদম খালি হয়ে গেল। যে লোকটিকে এতক্ষণ মারা হয়েছিল তাকেও কোথায় সরিয়ে ফেলা হয়েছে। রিজভির দিকে সেই ছেলেটি একটা ছোট তোয়ালে এগিয়ে দিল। রিজভি সেটাই নিজের হাত মুছে নিল। রিজভি নিজের লোকদেরও ইশারা করলো দ্রুত সরে যেতে। সবাই তার অর্ডার ফলো করে সেখান থেকে চলে গেল। প্রাপ্তি অনেকক্ষণ আগেই মানুষের চিল্লাচিল্লি শুনতে না পেয়ে চোখ খুলে তাকিয়েছিল। ততক্ষণে ভয়ে ভয়ে রিজভির কর্মকাণ্ড দেখছিল। প্রাপ্তি আর আনিশা ভয়ে দুজন দুজনের হাত শক্ত করে ধরল। রিজভি ধীরে ধীরে হেঁটে এসে প্রাপ্তির সামনে দাঁড়ালো। রিজভি নিজের ঘাড়ের দুই পাশে হাত বুলিয়ে প্রাপ্তির দিকে দুই ভ্রু কুঁচকে ইশারা করলো। হাই ম্যাডাম। রিজভির মুখ থেকে এমন সম্বোধন শুনে প্রাপ্তি আরও ভয়ে সিটিয়ে গেল। মনে মনে বলল, আল্লাহ দয়া করে এই গুন্ডার হাত থেকে বাঁচাও। প্রাপ্তিকে ভয় পেতে দেখে রিজভি মুচকি হাসল। ভয় পাচ্ছ নাকি? প্রাপ্তি রিজভির কথায় উত্তর করল না, আরও মাথা নুইয়ে দাঁড়ালো। হ্যালো প্রাপ্তি ম্যাডাম। প্রাপ্তি আচমকা ভয়ে ভয়ে বলল, আমার নাম জানেন কি করে? আমার তো আপনার সাথে কখনো পরিচয় হয়নি। হয়নি তো আজ পরিচয় হয়ে নেওয়ার যাক। প্রাপ্তি স্বভাবতই মুখ বাঁকালো। মুখ মুচড়ানো যাকে বলে। প্রাপ্তি যখন কোনো কিছু পছন্দ না হয়
তখন সে স্বভাবতই মুখটাকে এমন করে। অভ্যেসের বশে এটা এমন করে ফেলে সে বুঝতে পারল তার এটা করা ঠিক হয়নি। প্রাপ্তির মুখ মোচানো দেখে রিজভি কপাল কুঁচকে হেসে ফেলল আর মুচকি হাসি মুখে এনে বলল। সুইট অ্যান্ড কিউট। রিজভির কথায় প্রাপ্তির ভীষণ রাগ লাগছে। দয়া করে আমাদের যেতে দিন। অপরিচিতদের সাথে অযথা কথাবার্তা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। প্রাপ্তি রেগে যাওয়ায় কথাটা কিছুটা জোরে বলে ফেলেছে। রিজভি আর আনিশা দুজনেই চমকে উঠল। ওকে ম্যাডাম, শান্ত হন, যেতে পারবেন আপনি, তবে মনে রাখেন দেখা কিন্তু আবার হবে। প্রাপ্তি বড় পা ফেলে আনিশার আগেই সিএনজিতে উঠে বসলো। আনিশা এসে উঠে বসতেই ড্রাইভার সিএনজি স্টার্ট করলো। প্রাপ্তি রেগে মেগে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় শক্ত কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে কেউ তাকে শক্ত করে কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচালো। প্রাপ্তি ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিল। নিজেকে কোনো বন্ধনে আবদ্ধ বোঝায় প্রাপ্তি ধীরে ধীরে চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে একটা পুরুষ অবয়বকে নিজের দিকে ঝুঁকে থাকতে দেখল। দৃষ্টি স্পষ্ট করতেই চোখ ঝাপটে পুনরায় অবয়বটির দিকে তাকাতেই প্রাপ্তির অন্তরাত্মা কেঁপে উঠল। ফারিসকে নিজের উপর এভাবে ঝুঁকে থাকতে দেখে প্রাপ্তির দম বন্ধ হয়ে আসার উপক্রম দেখা দিল। পিপাসায় কয়েকবার ঢোক গিলে নিল। বুকটা কেমন যেন অতিমাত্রায় ধকধক করছে। ফারিসের হাতজোড়া লক্ষ্য করে প্রাপ্তি নিজের কোমরের দিকে দৃষ্টি রাখতেই অজানা শিহরণে আর ভয়ে আরও জমে গেল। ফারিসের দৃষ্টি তখনও প্রাপ্তির সুন্দর ছোট্ট মুখটায় আটকে আছে। প্রাপ্তির বড় ডাগর ডাগর হরিণী চোখের তালমাচাল করা চাহনিতে ফারিস যেন মহাশূন্যে হারিয়ে গিয়েছে। এখানে কি হচ্ছিল, কি হচ্ছে, এসব তার কোনো খেয়ালই নেই। ফারিসের দৃষ্টি প্রাপ্তির চোখ থেকে নেমে ধীরে ধীরে প্রাপ্তির সরু খাড়া নাকটায় পতিত হলো। নাক থেকে ফারিসের দৃষ্টি প্রাপ্তির কোমল অধৈর্যরায় এসে আটকালো। নরম কম্পিত গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে ফারিস ঢোক গিলার মতো কয়েকবার গলা ভিজিয়ে নিল। গলা ভেজানোর সময় ফারিসের পুরুষালী অ্যাডাম অ্যাপলসটা বারবার উপর নিচ করছিল। ফারিস পুনরায় তার বুকের ভেতর সেই ব্যথাটা অনুভব করতে পারছে, যা এর আগে আরও দুবার সে অনুভব করতে পেরেছিল। প্রাপ্তি লজ্জায় জড়তায় কাচুমাচু করতে লাগলো। প্রাপ্তির কাচুমাচু ফারিসের ধ্যান ভাঙল। সে প্রাপ্তিকে কোনো রকম দাঁড় করিয়ে দ্রুত প্রাপ্তির কোমর ছেড়ে হাত সরিয়ে নিল। প্রাপ্তির কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি নিজের হাত কসলাতে কসলাতে ফারিসের দিকে আর চোখে একবার চাইল।